মৌসুমী বায়ুর প্রভাবে ৩ দিন সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। সিলেট, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা। বন্দর নগরী সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি। আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। হলে পৌঁছাতে দেরি হওয়ায় সময় শিথিল। আটকে পড়াদের পৌঁছে দেয় কুইক রেসপন্স টিম। ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে চুক্তিতে হুমকির মুখে জাতীয় নিরাপত্তা, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থেই নিতে হয় বিদেশি ঋণ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। গুলশানে বেনজিরের স্ত্রী ও মেয়ের 4টি ফ্ল্যাটে দুদককে ঢুকতে না দেওয়ার অভিযোগ। তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ। ছাগলকাণ্ডের মতিউরের জমির তথ্য চেয়ে চিঠি। এবং মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমায় সিদ্ধান্ত বদল। বাতিলের 7 মাস পর ফিরছে 3 দিনের ডেটা প্যাকেজ। শাহজালালের 3rd টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে 5G। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে 3 থেকে 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, সিলেট অঞ্চলে বৃষ্টি আরও বাড়বে জুলাইয়ের প্রথম দিকে। উজানে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরামে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের কবলে পড়তে পারে সিলেট অঞ্চল। এদিকে দিনভর থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, এভাবে চলতে থাকবে মোটামুটি জুলাই মাসের 3 থেকে 4 তারিখ পর্যন্ত। এর পরবর্তীতে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যেতে পারে। সিলেট অঞ্চলে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং সেই সাথে সিলেটের যে আপার ক্যাচমেন্টগুলো আছে, আমাদের বাউন্ডারি বাহিরে যে অঞ্চলগুলো, বিশেষ করে আসাম, মিজোরাম, ত্রিপুরা, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে বাগেরহাট শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের খারদা এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছে তার কাছে। বাগেরহাট শহরে প্রায় 2 ঘন্টা বৃষ্টিতে আসলে নিম্ন অঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। যদি বলি যে আজ সকাল 11:30টার সময় যে বৃষ্টি হয়, এই বৃষ্টির পরে কিন্তু আসলে বাগেরহাট শহরের আসলে প্রধান প্রধান সড়কের এবং বিভিন্ন স্থানে কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও হাঁটু পানি এবং কোথাও কোথাও ড্রেনেজ ব্যবস্থা বলন থেকে আটকে রয়েছে পানি। আমি যে এলাকায় আছি এখানে খাদ্দার এলাকা। এই খাদ্দার এলাকায় যে রোডটা রয়েছে, এটা এখানে প্রায় 50টির মতো পরিবার রয়েছে। যে 50টা পরিবার কিন্তু এখন একেবারে পানিতে, তাদের ঘরের পাশে পানিতে থই থই, অথচ কোথাও পানিতে এবং টইটুম্বর হয়ে গেছে। আমি যদি বলি প্রত্যেকটা রোড ঘাট এবং সবকিছুই কিন্তু এখন পানিতে প্লাবিত হওয়ার কারণে কিন্তু এখানে এক ধরনের মানুষের যে বিড়ম্বনায় পড়ছেন। এবং পাশাপাশি শহরের যদি বলি যে প্রাণকেন্দ্র সাধনার মোড় এবং রাহাতের মোড় এবং পুরনো বাজার, পিটিআই মোড় এলাকায় কিন্তু আসলে পানি নেমে গিয়েছে। তবে এই এলাকায় কিন্তু এখন পানি অনেকটাই, এখন প্রায় হাঁটু পানি রয়েছে। এই জলাবদ্ধতার ফলে কিন্তু আসলে মানুষের যে দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু আসলে ক্রমশই বাড়ছে। যদি বলি দীর্ঘদিন ধরে আসলে এই এলাকাটাই কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা তেমন না থাকার কারণে আসলে এরকম দুর্ভোগে পড়তে হয়। যদি এখন আমরা দেখছি যে আসলে অনেক পরিবার কিন্তু এখন পায়ের এবং জুতো খুলে তারপরে তারা কিন্তু হাতে জুতো নিয়ে তারা কিন্তু গন্তব্যে যেতে হচ্ছে। আবার অনেকে দেখছি, অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে সবচেয়ে বড় বিড়ম্বনায় পড়ছেন। আপনাকে যদি দেখাই যে আসলে যে প্রত্যেকটা বাড়ির ঘরের সামনে এবং বসত বাড়ির সামনে কিন্তু পানিতে আসলে রয়েছে। এছাড়া যদি একটু বলি যে এখানে যে পুকুর রয়েছে এবং বিভিন্ন স্থাপনা রয়েছে, স্থাপনার সামনে কিন্তু অনেকটা পানি রয়েছে। এই জলমগ্ন হওয়ার কারণে কিন্তু আসলে মানুষের দুর্ভোগ আসলে বেড়েই চলছে। এখানে যদি আসলে সেরকম নিষ্কাশন ব্যবস্থা থাকতো তাহলে পানি দ্রুত নেমে যেত, এমনটাই কিন্তু এখানে কিন্তু তারা জানিয়েছেন। পৌরবাসী আসলে দ্রুত এই ব্যবস্থা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের শহরের এবং এই যে জলাবদ্ধতার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। এর আগে আষাঢ়ের বৃষ্টি স্নাত দিনে দুর্ভোগ মাথায় নিয়েই প্রথম দিনের এইচএসসি পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা। কাক ভেজা হয়ে পানি মারিয়েই কেন্দ্রে যায় তারা। যানজটে পৌঁছাতেও দেরি হয় অনেকের। এই অবস্থায় পরীক্ষার্থীরা যেন 3 ঘন্টা পায়, সেভাবেই সমন্বয় করা হয় সময়। এদিকে সন্তানদের বিড়ম্বনার জন্য ক্ষোভ জানান অভিভাবকরা। এক হাতে ছাতা, আরেক হাতে পরীক্ষার প্রবেশপত্র। রোববার সকালে বৃষ্টিতে ভিজে এভাবেই পরীক্ষার হলে আসতে হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের।
বৃষ্টি আর যানজটের কবলে পড়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় অনেক পরীক্ষার্থীর। একদিকে এবারের পরীক্ষার্থীরা 2 বছরের জায়গায় মাত্র 18 মাস সময় পেয়েছে, অন্যদিকে চলছে ভরা বর্ষার মৌসুম। তাই জুনে পরীক্ষা না নিয়ে 2 মাস পেছানোর দাবি ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের। এমন পরিস্থিতিতে প্রথম দিনেই বৃষ্টিতে দুর্ভোগে পড়ে ক্ষোভ ঝাড়েন অভিভাবকরা। 2 মাস পিছালে কোনো কিছু সমস্যা হতো না, যেহেতু বর্ষার সিজন। যেই বৃষ্টি হয়েছে দীর্ঘদিনের অপেক্ষার পর সবাই গার্জেন বাচ্চা সবাই ভিজে গেছে। বর্ষার সিজনে পরীক্ষাটা না দিতে 2টা মাস পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি কোনো অভিভাবকদের কথার কোনো গুরুত্ব দেননি। পরীক্ষা দিয়েছেন, আবার পরীক্ষার কেন্দ্রগুলির সামনে কোথাও শেড নেই। বেশিরভাগ পরীক্ষার্থী ভেজা কাপড়ে পরীক্ষায় বসে, তাই সন্তানদের শারীরিক সুস্থতা নিয়েও শঙ্কা জানান অভিভাবকরা। আমরা রিক্সা পাচ্ছি না, সমস্ত ভিজে গেছি, আমার বাচ্চাও একদম ভিজে গেছে। 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে আগামীকাল কিভাবে সে কেন্দ্রে আসবে, আগামী পরশু, সেটা আমি কিছু বুঝতে পারতেছি না। প্রত্যেকটা বাচ্চা ভিজে আসছে, অসুস্থ অবশ্যই হতে পারে, এরপরে যে কি হবে বলতে পারি না। কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হলেও তাদের পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, বিরূপ আবহাওয়ার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা দেরিতে শুরু হলেও পরীক্ষার্থীরা যেন 3 ঘন্টা সময় পান, সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থী যখনই আসবে, সে যদি 9টায় আসে তাকে 9টায় প্রবেশ করতে দিতে হবে, সে যদি 8:30টায় আসে তাকে 8:30টায় প্রবেশ করতে দিতে হবে। যানজটের জন্য বা বিভিন্ন জলজটের জন্য যদি পরীক্ষা কোনো কেন্দ্রে শুরু করতে দেরি হয়, তাহলে আধা ঘন্টা যদি দেরি হয়, সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। বন্যার কারণে 30 জুন থেকে 8 জুলাই পর্যন্ত সিলেট বোর্ড ও সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো 11 আগস্টের পর শুরু হবে জানিয়ে বোর্ড বলছে, আগামী বছর এপ্রিলে হবে এইচএসসি পরীক্ষা। 11 আগস্টের পরে ওই পরীক্ষাগুলো নেয়ার জন্য আমাদের অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যে এই রুটিনটা পেয়ে যাবে। আমরা আস্তে আস্তে এটাকে এপ্রিলে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা চেষ্টা করব আগামীতে আমরা এটা এপ্রিলে নিয়ে আসার জন্য। এদিকে পরীক্ষার হল থেকে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল পরীক্ষার্থীদের কণ্ঠে। সিকিউটা একটু হার্ড ছিল, যদিও সব ফুল অ্যান্সার করা হয়েছে, আর হচ্ছে এমসিকিউ মোটামুটি আলহামদুলিল্লাহ সব অ্যান্সার করা হচ্ছে। এমসিকিউ পার্টটা একটু আমার কাছে হার্ড লাগছে, বাট হচ্ছে সিকিউটা পুরাই কমন ছিল। ওরকম একটা কঠিন হয় না যেটা আমরা ভাবছিলাম যে অনেক কঠিন হবে, ওরকম হয় নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। এবার সিলেবাস সংক্ষিপ্ত হলেও পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান এই পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভারী বর্ষণে চট্টগ্রামেও জলজটে বিপাকে পড়তে হয় এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। অনেক পরীক্ষা কেন্দ্রের ভেতরেও পানি উঠে যায়। এছাড়া নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রোববার ভোররাত থেকেই একটানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকা থেকে শুরু করে অলিগলি সব জায়গা পানিতে ছাপিয়ে যায়। তার উপর মরার ওপর খাড়ার গা হয়ে দাঁড়ায় সামান্য বৃষ্টিতেই নগরীর জলাবদ্ধতার রূপ। এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই আষাঢ়ের বৃষ্টি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় পরীক্ষার্থীদের জন্য। কাকভেজা হয়ে চরম ভোগান্তি নিয়েই ছুটতে হয় পরীক্ষা কেন্দ্রে। হাঁটু সমান সড়কের পানিতে ঠিক সময়ে গাড়ি না পেয়ে বৃষ্টি ও পানির মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। কেউ আবার বাধ্য হয়েই ভিজে কাদা পানি মারিয়ে কেন্দ্রে পৌঁছায়। কষ্ট তো হয়ে গেল, দেখতেছেন না এখন পানির জন্য তো যেতে পারছি না, আল্লাহ লেট হয়ে যাবে। শিক্ষার্থীরা পানি বন্ধ হয়ে গেছে, কেউ পানির কারণে আসতে পারতেছে না। শুধু রাস্তাঘাটেই ভোগান্তি নয়, পানিতে তলিয়ে যায় পরীক্ষার কেন্দ্র। সকালের এক পশলা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে পানি উঠে যায়, আর তা মারিয়ে পরীক্ষায় বসতে হয় শিক্ষার্থীদের। মেঘলা আকাশে অন্ধকার শ্রেণীকক্ষে লাইট জ্বালিয়ে ভেজা শরীর নিয়েই দিতে হয় 3 ঘন্টার পরীক্ষা। জলজটের চরম দুর্ভোগ মাথায় নিয়ে পৌঁছাতে দেরি হওয়ায় শিথিল করা হয় সময়। মনে করছিলাম পরীক্ষা হলে ঢুকতে পারবো না, আল্লাহর রহমতে গাড়ি 3-4 বার চেঞ্জ করতে হয়েছে, কতটুকু এসে পানির জন্য বন্ধ হয়ে গেছে, আবার অন্য গাড়ি নিতে হয়েছে। বড় হওয়ার থেকে দেখতেছি চট্টগ্রাম পানি সবসময় অবস্থায় থাকে। দূর দূরান্ত থেকে আসছে, সেটা বোর্ডের প্রভিশন অনুযায়ী, শিক্ষা বোর্ডের প্রভিশন অনুযায়ী যেভাবে ব্যবস্থা না, তাদেরকে আমরা সেভাবে নিয়ে আসি। এদিকে পরীক্ষা শেষেও দুর্ভোগের শেষ ছিল না তাদের। বৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়ার ভয়ে আগামী পরীক্ষাগুলোতে উপস্থিতি নিয়ে উৎকণ্ঠায় অভিভাবক পরীক্ষার্থীরা। মনে করছে আমি ঠিক টাইমে এক্সামে আসতেই পারবো না। প্রচুর পানি ছিল, প্রচুর বাজে অবস্থার মধ্যে আসছি, তার উপরে এসে
আবার এখানে বিজে পুরো এক্সাম দিতে হয়েছে আর হাঁটো হাঁটো পানি পুরো ভিজা অবস্থায় পরীক্ষা দিয়েছে। শুধু এইচএসসি পরীক্ষার্থী নয়, জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকেও। সিটি কর্পোরেশন ও সিডিএর সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলছে না বলে দাবি তাদের। নগরীতে জলাবদ্ধতা নিরসনে 3টি সংস্থার 4টি প্রকল্পের কাজ চললেও তার কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। সামান্য কিংবা মুষলধারে বর্ষণেই পানির নিচে তলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম, যার কারণে আজকে এইচএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষজন পড়েছে চরম দুর্ভোগে। এই অবস্থা থেকে কখন পরিত্রাণ মিলবে এর উত্তর নেই যেন কারো কাছেই। নগরীর কাপাসগুলো এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বৃষ্টিতে আটকে পড়া পরীক্ষার্থীদের অনেককেই কেন্দ্রে পৌঁছে দেয় ডিএমপির কুইক রেসপন্স টিম। যানজটে আটকে পড়াদের মোটরসাইকেলে করে পৌঁছে দেয় তেজগাঁও থানা সাপোর্ট টিম। ভ্যাপসা গরমে এক পশলা বৃষ্টি নগরবাসীর জন্য স্বস্তি আনলেও কাল হয়ে দাঁড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা থাকলেও বৈরী আবহাওয়া আর যানজটের কারণে ব্যর্থ হন অনেকেই। আমরা হতভাগা ভাই, রিস্কায় যা বৃষ্টি তার চেয়ে তো হলের সামনে দাঁড়াই রয়েছে, তার চেয়ে তো অনেক বেশি ভিজে গেছে। তারপর তো ঠান্ডা লাগিয়ে গেছে, আমরা তার ভিতরে ঢুকতে পারি না। কি অবস্থা আছে আল্লাহ মাহবুদ জানে। ওয়েদারটা খারাপ হয়ে যাওয়াতে সবার অনেক কষ্ট হয়েছে। এইখানে কোনো শেড নাই উপরে যে বৃষ্টিতে ভিজে ভিজে ওদের ঢুকতে হয়েছে। তবে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সহায়তা দিতে কাজ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কুইক রেসপন্স টিম। তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য সড়কে যানজট নিয়ন্ত্রণ করা সহ নিজ নিজ কেন্দ্রে শিক্ষার্থীদের প্রবেশে সহায়তা করে তেজগাঁও থানা সাপোর্ট টিম। শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র, মোবাইল ফোন নিরাপদে রাখা সহ কেন্দ্রে আসন খুঁজে দেওয়া থেকে শুরু করে বৃষ্টি ও যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দেন পুলিশ সদস্যরা। শিক্ষার্থী বা অভিভাবক যে কোনো সমস্যার সম্মুখীন হলে তেজগাঁও থানা সাপোর্ট টিম সহায়তা দিতে প্রস্তুত বলে জানায় পুলিশ। আমাদের হুন্ডা মোবাইল আছে, আমাদের যে মোবাইল গাড়িগুলো আছে এরা বিভিন্ন ধরনের কাজ করতেছে, যানজট নিরসনে কাজ করতেছে। কোনো পরীক্ষার্থী যদি যানজটে আটকে যায় তাই আমাদের স্পেশাল মোটরসাইকেল টিম আছে, এই মোটরসাইকেলে আসতে পারবে। যেহেতু বৃষ্টি হচ্ছে গাড়িতে আসতে পারবে। আমরা অতিরিক্ত ছাতার ব্যবস্থা করেছি, কেউ যদি বৃষ্টিতে আটকে যায় তাকে ছাতা দিয়ে কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া, কেউ প্রবেশপত্র ফেলে আসলে, কেউ ভুল কেন্দ্রে চলে আসলে তাকেও পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা আমাদের আছে। এইচএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত পুলিশের কুইক রেসপন্স টিম ও সাপোর্ট টিম কাজ করবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জানাবো দিল্লির জলাবদ্ধতার খবর। ভারী বৃষ্টিতে ভারতের নয়াদিল্লি ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। পানির স্রোতে ভেসে গেছে গাড়ি। দুর্যোগ মোকাবেলায় জারি করা হয়েছে সতর্কতা। ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে ভারতের নয়াদিল্লির জনজীবন। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। গেল শুক্রবার থেকে 88 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবে গেছে রাজধানী নয়াদিল্লির পাশাপাশি আশপাশের এলাকা। পানির স্রোতে ভেসে গেছে বাড়িঘর ও গাড়ি। ভারী বৃষ্টিতে মরার উপর খাড়ার ঘা জলাবদ্ধতা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। 288 মিলিমিটার বৃষ্টির পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় অচল হয়ে গেছে গোটা শহর। স্থবির হয়ে পড়েছে জনজীবন। দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে কাজ শুরু করেছে নগর প্রশাসন। পানি নিষ্কাশনে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। তারপরও বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ায় বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। এরই মধ্যে আগামী 4 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। রোববার বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়ের আশঙ্কাও করা হচ্ছে। অধরা শ্রেয়সী, অথই, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। ট্রাকে করে চষে বেড়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সুযোগ বুঝে বিভিন্ন সরঞ্জাম চুরি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে 2 জন গ্রেফতার। মালামাল সহ গাড়ি জব্দ। ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে চুক্তি হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, এতে হুমকির মুখে পড়বে জাতীয় নিরাপত্তা। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সরকার ভারতের সঙ্গে দর কষাকষির ক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকেই এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে ফেলার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতীয় স্বার্থ বিরোধী এহেন চুক্তি জনগণ কখনই মেনে নেবে না। এদিকে দেশের স্বার্থেই বিদেশি ঋণ নিতে হয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাজেটে বিদেশের ঋণ নির্ভরতা কমে এসেছে। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট বিল পাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রতি বছর বাজেট পাশের পর একটি মহল উচ্চাভিলাষী বাজেট হিসেবে সমালোচনা করে আসছে। বাজেট পেশ করার পর বা বাজেট পাশ হওয়ার পর একটি মহল বলে এই বাজেট উচ্চাভিলাষী, এটি বাস্তবায়নযোগ্য না। কিন্তু গত 15 বছরে প্রতিটি বাজেটের বাস্তবায়নের হার হচ্ছে 92 থেকে 96%। বিদেশ নির্ভরতা কমে সেটি 15-20% নেমে এসছে এবং আমরা অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিই। কিছু বিদেশি ঋণ নিতে হয় দেশের অর্থনীতির স্বার্থে, সামগ্রিক অর্থনীতির স্বার্থে, বৈশ্বিক অর্থনীতির স্বার্থে, এবং আমরা যাদের কাছ থেকে নিই সেখানে আমরা মেম্বার। এর আগে জাতীয় সংসদে পাশ হয় 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট, যার আকার প্রায় 8 লাখ কোটি টাকা। আগামীকাল 1 জুলাই থেকেই হবে কার্যকর। ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ আয় কর কমানো সহ প্রস্তাবিত বাজেটে বড় ধরনের পরিবর্তন ছাড়াই পাশ করা হলো দেশের 53তম বাজেট। হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগানে রোববার সর্বসম্মতিতে পাশ হলো 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। নির্দিষ্টকরণ বিল 2024 পাশে এদিন জাতীয় সংসদে প্রথম অর্থমন্ত্রী হিসেবে প্রস্তাব তুলে ধরেন আবুল হাসান মাহমুদ আলী। পরে প্রস্তাবিত বাজেটের 7,97,000 কোটি টাকা ঠিক রেখেই সংসদ সদস্যদের কণ্ঠধ্বনি হা ভোটে বাজেট পাশ করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বিশাল এই বাজেট বাস্তবায়ন অনেকটাই চ্যালেঞ্জিং বলে মত সংশ্লিষ্টদের। তবে সংকট মোকাবেলা করে নাগরিকদের নাভিশ্বাস রোধে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার প্রত্যয়ে সরকার। সঙ্গে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে জোর দিয়ে 2041 সালে এক উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর নীতি নির্ধারকরা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। 1 জুলাই থেকেই কার্যকর হবে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর 4,80,000 কোটি আর এনবিআর বহির্ভূত আয় করা হবে 61,000 কোটি টাকা। অন্যদিকে সামগ্রিক বাজেটে ঘাটতি 2,56,000 কোটি টাকার যোগান দেওয়া হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণে। এর মধ্যে বিদেশি উৎস থেকে নেওয়া হবে 90,700 কোটি টাকা এবং অভ্যন্তরীণ ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে লক্ষ্য রয়েছে 1,60,900 কোটি টাকা। এবারের বাজেটে ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ আয়কর 30% পরিবর্তে 25% নির্ধারণ এবং অবৈধ অর্থ বৈধ করার জন্য কর দিতে হবে 15%। অর্থ বছরের শুরুতে কিছুটা হলেও রিজার্ভের চাঙ্গা ভাব অনেকটাই স্বস্তি ও সাহস যোগাচ্ছে সংশ্লিষ্টদের। এবং সেখানেও ব্যবস্থা আমরা নিয়েছি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলেন আদালত। গত 13 জুন গুলশান 1-এর র্যাঙ্কন আইকন টাওয়ারে গেলেও ফ্ল্যাটে ঢুকতে পারেনি দুদকের একটি টিম। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের সম্পত্তির হিসাব চেয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। বেনজির ও মতিউরের বিরুদ্ধে সপ্তাহেই মামলার কথা ভাবছে সংস্থাটি। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দ্রুত গতিতে এগিয়ে চলেছে দুদকের অনুসন্ধান। মাঠ পর্যায় থেকে তথ্য নেওয়া শেষে এখন চলছে যাচাই বাছাই। এই সপ্তাহেই বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছে সংস্থাটি।
এর আগে ৩ দফায় বেনজির আহমেদের ৬৯৭ বিঘা জমি, ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসেব সহ বিপুল পরিমাণ সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু গুলশানে স্ত্রী ও মেয়ের নামে থাকা 4টি ফ্ল্যাট জব্দ নিয়ে বেকায়দায় পড়ে যায় সংস্থাটি। গত ১৩ জুন গুলশান ১-এর র্যাঙ্কন আইকন টাওয়ারে থাকা 4টি ফ্ল্যাট তালাবদ্ধ থাকায় ঢুকতে পারেনি দুদকের টিম। ভবনটিতে গিয়ে দুদক জানতে পারে ফ্ল্যাটগুলোর চাবি রয়েছে বেনজির ও তার পরিবারের কাছে। ফ্ল্যাটের তালা খুলতে আদালতের দ্বারস্থ হতে হয় দুদককে, কেননা ফ্ল্যাটগুলো ভাড়া দিতে হলে এতে থাকা জিনিসপত্রের তালিকা তৈরি করতে হবে। সব শুনে আদালত ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দেন। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের সম্পত্তির হিসেব চেয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধেও খুব শিগগিরই মামলা করতে যাচ্ছে সংস্থাটি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় ব্যয়ের হিসেব দেওয়া উচিত। সরকারের যে কোনো পর্যায়ে কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন, তাদের সবারই মানে স্বচ্ছতার স্বার্থে সবারই যদি দেওয়া হয় নিজের। আমি যখন ঢুকলাম এই অফিসে, আমি একটা দিলাম, স্টেটমেন্ট দিলাম, পরে আমি যখন বছর আমি স্টেটমেন্ট দিই আমার কি বাড়ছে বা কি কমছে এবং আমার সোর্সটা আমি বলতে হবে আমাকে। এটা তো প্রত্যেকের জন্য দেওয়া। আপিল বিভাগ বলে দিচ্ছে, কারো যদি আটকাতে হয় আটকাতে পারবে তারা, তবে 3 দিনের ভিতরে কোর্টের থেকে অর্ডার আনতে হবে। দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তিতে দুদকের পাশাপাশি রাষ্ট্রপক্ষ কাজ করবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও ফিরছে 3 দিন মেয়াদী মোবাইল ইন্টারনেট প্যাকেজ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, গ্রাহকপ্রিয় সব ডেটা প্যাকেজ পুনর্বহালে এরই মধ্যে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক কাজ শুরু করেছে সংস্থাটি। নেওয়া হচ্ছে মোবাইল অপারেটরদের মতামত। শিগগিরই আসবে এ সংক্রান্ত নির্দেশনা। শুভ খানের রিপোর্ট। গেল বছরের 15 অক্টোবর বিটিআরসির নির্দেশে 3 ও 15 দিনের ডাটা প্যাকেজ উঠিয়ে দেয় মোবাইল অপারেটররা। 7, 30 ও আনলিমিটেড এই 3 মেয়াদে 95টির পরিবর্তে প্যাকেজ সংখ্যা নামিয়ে আনা হয় 40টিতে। যদিও ওই সময় খোদ বিটিআরসির জরিপেই উঠে আসে প্রায় 70% গ্রাহক ব্যবহার করেন 3 দিনের ডাটা প্যাকেজ। তাই নতুন নির্দেশনা নিয়ে তীব্র আপত্তি তোলেন গ্রাহক ও মোবাইল অপারেটররা, যদিও তা ধোপে টেকেনি। নতুন ডাটা প্যাকেজ চালুর পর অক্টোবর থেকে জানুয়ারি টানা 4 মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমে প্রায় 31 লাখ। 1 জিবি হলে 3 দিনে পাওয়া যেত, এখন 7 দিনের জন্য অনেক টাকা হয়ে যায় বা আমাদের কেনার মতো সামর্থ্য নেই। আগে যে পরিমাণ নেট কেনা হইতো এখন ওই পরিমাণ নেট কেনা হয় না। যতটুকু দরকার আমি সেই টাকা দিয়ে আমি কিনবো। এই বেঁধে ধরা নিয়মের মধ্যে আমরা থাকতে চাই না। কমেছে মোবাইল অপারেটরদের আয়ও। 2023 সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল ও জুন এই 3 মাসে জিপি, রবি ও বাংলা লিংকের বিকৃত সেবার আয় ছিল 7,993 কোটি টাকা। প্রবৃদ্ধির হার 7.23%। তবে চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আয় বাড়লেও প্রবৃদ্ধির হার ছিল ঋণাত্মক 1.76%। ঋণাত্মক ধারা অব্যাহত আছে চলতি বছরেও। ম্যাক্সিমাম কাস্টমার বেসই কিন্তু 3 দিনটা প্রিফার করে এবং সেটা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের ইম্প্যাক্টটা বেশ বড় হয়েছে। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যাতে আমরা কাস্টমারকে সার্ভিসটা দিতে পারি। এখানে যদি রেস্ট্রিকশন করা হয়, কাস্টমার ডিপ্রাইভড হবে, আমাদের রেভিনিউ ডিপ্রাইভড হবে, আলটিমেটলি কিন্তু সরকারের রেভিনিউ কমবে। এই অবস্থায় জনপ্রিয় সব ডাটা প্যাকেজ আবার চালু করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। যদি আমাদের ডেটা প্যাকেজ 3টা থেকে আর একটু বাড়াতে হয় বা অন্য কোনো স্মল প্যাকেজগুলো কাজে লাগে, গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। বিটিআরসির সবশেষ তথ্য মতে দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন 12,51 লাখ গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে 5G সেবা। পর্যায়ক্রমে 5Gর আওতায় আসবে শিল্পাঞ্চল সহ অন্যান্য এলাকাও। সকালে বিটিআরসিতে অনুষ্ঠানে কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। 2021 সালের 12 ডিসেম্বর বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের 6টি স্থানে পরীক্ষামূলকভাবে দ্রুতগতির 5G সেবা চালু করে টেলিটক। সেই পথ অনুসরণ করে এরই মধ্যে বিভাগীয় শহরে 5G সেবার ট্রায়াল সম্পন্ন করেছে বেসরকারি 3 মোবাইল অপারেটর।
এই অবস্থায় রোববার আগারগাঁওয়ে বিটিআরসিতে এক সভায় বাণিজ্যিকভাবে শিল্পাঞ্চল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, চট্টগ্রাম বন্দর, গুলশান বনানী ও আগারগাঁও এলাকায় 5G সেবা চালু করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। জানান, অক্টোবরের মধ্যেই 3rd টার্মিনালে মিলবে 5G সেবা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এয়ারপোর্ট, সি পোর্ট এবং কিছু বিজনেস ডিস্ট্রিক্টস, কিছু গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, বাণিজ্যিক অঞ্চলে সেখানে আসলে প্রাথমিকভাবে 5Gটা রোল আউট করা। টার্মিনাল 3 এটা হয়তো অক্টোবরে উদ্বোধন হবে। উঠে আসে কল ড্রপের ভোগান্তি ও গ্রাহকদের ক্ষতিপূরণ না পাওয়ার প্রসঙ্গ। স্যামসাং S24 লেটেস্ট সেট ইউজ করি, ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু খুব সুখকর নয়। প্রতিমন্ত্রী জানান, কল ড্রপ কমাতে জুলাই থেকে শুরু হচ্ছে অ্যাকশন। কল ড্রপের জন্য যেটা ক্ষতিপূরণ প্রদান করার কথা সেটা যাতে আর কি করা হয় এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। কল ড্রপ ও ইন্টারনেটের ধীরগতির জন্য প্রয়োজনীয় টাওয়ার না থাকা সহ নানা যুক্তি তুলে ধরে মোবাইল অপারেটররা, যদিও সেসব যুক্তিকে অজুহাত বলে নাকচ করেন জুনায়েদ আহমেদ পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার টিকিট সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপের কথা জানালেন বাংলাদেশ বিমানের নতুন এমডি জাহিদুল ইসলাম। বললেন, আপাতত এয়ারবাস কেনা হলেও বিবেচনায় থাকবে বোয়িংয়ের প্রস্তাবও। দুপুরে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়ে তিনি জানান, লাভজনক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ বিমানের টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট এজেন্টগুলোকে সাধারণত কমিশন দেওয়া হয়ে থাকে 7%। তবে সম্প্রতি বিভিন্ন অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমানের টিকিট 15 থেকে 20% ছাড়ের অফার দেওয়া হয়, যা সংস্থাটির বিজনেস পলিসি ও স্বার্থ বিরোধী হওয়ায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক বার্তা দেয় বাংলাদেশ বিমান। এতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ যাত্রীরা। এমন বাস্তবতায় রোববার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা করেন বাংলাদেশ বিমানের নবনিযুক্ত এমডি জাহিদুল ইসলাম। এ সময় টিকিট কালোবাজারি রোধে বিমানের কঠোর পদক্ষেপের কথা জানান তিনি। করাপশনের বিষয়ে আসলে ইজ নট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এখানে আস্তে আস্তে এখান থেকে আমাদের এই প্রশ্নের থেকে, যেমন টিকিটিংয়ের প্রশ্ন থেকে মুক্ত হইতে চাই, এটার থেকেও ধীরে হলে মুক্ত হইতে চাই পুরোপুরি। নতুন বিমান কেনার বিষয়ে এমডি জানান, আপাতত এয়ারবাসের বিমান কেনা হলেও ভবিষ্যতে বোয়িং এর প্রস্তাবও বিবেচনায় রাখা হবে। তো এয়ারবাসের সাথে আলোচনা, আমাদের বিভিন্ন ইন্টারনাল যে প্রসিডিউর সেগুলি আছে, আবার বোয়িংয়েরও প্রস্তাব আছে, সেটাও আমরা একটু ওইটাকে একটা শেপে নিয়ে ওইটার বিষয় করবো, কারণ আমাদের তো প্রয়োজন অনেক। অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনের বিভিন্ন গন্তব্যে নতুন রুট চালুর বিষয়ে কাজ চলছে জানিয়ে বিমানের নতুন এ কর্তা জানান, অলাভজনক রুট চিহ্নিত করে লাভজনক রুটে বেশি ফ্লাইট চালানোর পরিকল্পনা চলছে। কাজ চলছে এক্সিস্টিং রুটের মধ্যেও আরেকটু একদম বেশি লস মেকিং বা যেটার মধ্যে অলরেডি প্রফিট আছে সেখানে ফ্রিকোয়েন্সি বাড়ানো। 2034 সালের মধ্যে নতুন 32টি এয়ারক্রাফট প্রয়োজন হবে বলেও জানান বিমানের প্রধান নির্বাহী। যেভাবেই হোক, যেই সোর্স থেকেই হোক, আমাদের বহরে অ্যাড করতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। একদিকে উন্নয়নের নামে কেটে রাখা সড়ক, অন্যদিকে ভাঙাচোরা রাস্তা বছরের পর বছর সংস্কার না করায় নাকাল রাজধানীবাসী। চলতি বর্ষায় যা রূপ নিয়েছে চরমে, এমন পরিণতির জন্য সাধারণ নাগরিকরা নগর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অবহেলাকে দায়ী করলেও বরাবরের মতোই ঠিকাদারের উপর দায় চাপান জনপ্রতিনিধিরা। তবে এজন্য আন্তঃসংস্থার সমন্বয়হীনতাকে দায়ী করে নগরবিদরা বলছেন, সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে প্রয়োজন জবাবদিহিতা নিশ্চিত করা। নিজামুদ্দিন লিটনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। আজকে খুঁজবো, 2 বছর পরে এটি রিপেয়ার করব। গাড়ি ভাঙা পরে প্যাসেঞ্জারের ব্যথা পায়, প্যাসেঞ্জারের পা ভাঙে, সব কাটা ভাঙ্গা চিরা। ঢাকা শহরের রাস্তা কোনোটা ভালা নাইকা। গ্রাম দেশে যে রাস্তাঘাট এর চেয়ে হাজার হাজার গুণ উন্নত। ঠিক কতটা বিপদগ্রস্ত হলে মানুষ এতটা ক্ষুব্ধ হয়, বিরক্তি জন্মে নিজ আবাসস্থলের প্রতি, সেটি কম বেশি সবাই বুঝলেও অজানা হয়তো নগর কর্তৃপক্ষের, যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ নগরবাসীকে। অথই এই পানির রাজত্ব রাজধানীর গ্যান্ডারিয়া রেল স্টেশন এলাকায়। সামান্য বৃষ্টিতে অন্য অনেক এলাকার মতো এই সড়কটিও চলে যায় পানির নিচে, কিন্তু বৃষ্টিতে জমে থাকা এই পানির থেকেও নাগরিকদের ভোগান্তির বড় কারণ খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়ক। বৃষ্টির পানিতে যা চোখে দেখা দেয়, আর তাই একটু অসতর্ক হলেই নেমে আসে ভয়াবহ দুর্যোগ। সকাল 10টা বাজে থেকে অনেকটা বাজে এই যে ভাইসে রইছে গাড়ি। দৈনিক গাড়ার ভিতরে মহিলারা পড়তেছে, বাচ্চারা পড়তেছে। ওটা তো আমরা পাস করে দিছি, মানে পাস
পাস করে এরা বাস হয়ে গেছে, ওরা রাস্তাঘাট ঠিক করে না। রাজধানীর বুকে ক্ষতবিক্ষত সড়কের তালিকা করলে হয়তো প্রথম স্থান অধিকার করবে যাত্রাবাড়ির দয়াগঞ্জের এই সড়কটি। প্রতিদিন হাজারো যানবাহন আর কয়েক লক্ষ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান এই রাস্তাটির বেহাল দশা কয়েক বছরের। গ্রীষ্মে ধুলার রাজ্য আর বর্ষায় পরিণত হয় ছোটখাটো ডোবা কিংবা নর্দমায়, কিন্তু দেখার যেন কেউ নেই। গাড়ি নষ্ট হয়ে জায়গা, গাড়ি সেন পড়ে জায়গা, গাড়ি প্রিমিয়াম জায়গা, কি যে একটা অবর্ণনীয় কষ্ট, যেটা বলার অপেক্ষা রাখে না। পাহাড় ভাঙে, বয়স্ক লোকরা তারা আরো বেশি ভুক্তভোগী। এ তো গেল আগে থেকেই কেটে রাখা কিংবা দীর্ঘদিন সংস্কারবিহীন থাকা সড়কের দুর্গতির চিত্র, কিন্তু এই ভরা বর্ষায়ও যখন নতুন করে চলে সড়ক খোঁড়াখুড়ি, তখন একে আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কি বা বলা যায়। আজকে ওয়াসার লাইন, কালকে পানির লাইন, প্রতিনিয়ত খোঁড়াখুড়ি থাকে। শীতকালে যেটা ঝড় বৃষ্টি হয় না, ওই সময় এইগুলা করলে ভালো আর কি। এমন অব্যবস্থাপনার জন্য নগর কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করলেও স্থানীয় সংসদ সদস্য বলছেন দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন। আমরা যাদের কন্ট্রাক্টরদের কাজ দিয়েছি তারাই মনে করেন লেন্ডি করে আমাদের এই বদনামের বাগি বানায়। ঢাকা মহানগরের সকল উন্নয়নমূলক কাজে দায়িত্ব সিটি কর্পোরেশনের। সকল ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো যথাসময়ে শেষ করে মানুষের ভোগান্তি কমাতে হবে। একে অপরকে দোষারোপ না করে সংকট মুক্তির জন্য আন্তঃসংস্থার সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন নগরবিদরা। যতক্ষণ না পর্যন্ত আমরা বাধ্য করতে পারবো সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সড়ক খনন হবে এবং ব্যবস্থাপনা হবে, ততক্ষণ পর্যন্ত সংস্থাগুলো নামমাত্র ফির বিনিময়ে এই রাস্তা কাটতেই যাবে। আর এতে জনভোগান্তি আর জনগণের ট্যাক্সের টাকা একদমই হরিলুট হচ্ছে। বর্তমানে ঢাকার বুকে ফেলে রাখা এমন ক্ষতবিক্ষত সড়কের পরিমাণ বলা হচ্ছে অন্তত 300 কিলোমিটার। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতে সড়ক খোঁড়াখুড়ির প্রয়োজন আছে। বৃহৎ স্বার্থে মানুষ এটি মেনেও নেন, কিন্তু প্রশ্ন হলো কাজ শেষে সড়ককে এভাবে দিনের পর দিন, বছরের পর বছর ফেলে রাখার নজির বিশ্বের আর কোথায় আছে? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কখনো বাসে চড়ে, কখনো পিকআপ কিংবা ট্রাকে করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চষে বেরিয়েছেন 1 মাস। এই সময়ের মধ্যে মূলত রেকি করা হয়েছে কোথায় কি আছে। পরে এক্সপ্রেসওয়েতে থাকা বিভিন্ন সরঞ্জাম চুরির পরিকল্পনা করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্তের পর পুলিশকে জানায় কর্তৃপক্ষ। হাতে নাতে গ্রেফতার করা হয় সাদ্দাম ও মোর্শেদকে। বুলবুল রেজার রিপোর্ট। এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও প্রান্ত। ট্রাক থেকে দুজন নেমে রাস্তায় থাকা রোড ব্যারিয়ারগুলো ট্রাকে তুলছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোনো না কোনো দায়িত্বে নিয়োজিত। এক্সপ্রেসওয়ের নিরাপত্তারক্ষীরাও তাই ভেবেছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের সেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়। ট্রাকে রোড ব্যারিয়ার তোলা এই 2 ব্যক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কেউ নন, তারা মূলত চোর। সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্তের পর নিরাপত্তারক্ষীরা ধাওয়া দিয়ে সাদ্দাম ও মোর্শেদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চুরি করা মালামাল উদ্ধার করে। পুলিশ বলছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চুরির ঘটনা পরিকল্পিত। 1 মাস রেকি করার পর তারা চুরির সিদ্ধান্ত নেয়। ভাড়া করা ট্রাক নিয়ে এর আগেও তারা একাধিকবার এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরেছে। আমরাও বিষয়টা কিন্তু অচে রাখছিলাম যে আসলে কারা এই চুরিগুলো করতেছে, এবং এই কর্তৃপক্ষ তাদের এই পুরো রোডটা কিন্তু সিসি ক্যামেরার আওতায়, তারাও কিন্তু মনিটরিং করে কে করছে। তো এইভাবে সিসি ক্যামেরার থেকে কিন্তু এই চোর ধরা পড়েছে যে তারা যখন একটা পিকআপ নিয়ে উঠছে এবং উঠে উল্টো পথে ঘুরেই আবার কিন্তু ব্যাকে গিয়েই রোড যে ব্যারিয়ার এইগুলো চুরি করতেছিল। তাদের জিজ্ঞাসাবাদে আমরা যে সাদ্দাম এবং যে মোশারেফ দুজন যে অ্যারেস্ট হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে বিগত 1 মাস যাবৎ কিন্তু এই জিনিসটা ওয়াশ করেছে। চুরি করা এসব জিনিসপত্র বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করার কথা ছিল তাদের। যে কোনো মাল চুরি করার আগেই কিন্তু কাস্টমার রেডি করে রাখে কোথায় বিক্রি করবে। এই ব্যারিয়ারগুলো সে একটা হাউজিং সোসাইটিতে বিক্রি করবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। গাড়িটাও সে ভাড়া করেছিল যে এখান থেকে চুরি করে ঠিক তাদের কাছে পৌঁছে দেবে, এরকম একটা কন্ট্যাক্ট ছিল। আরও কি কি ঘটনা ঘটেছে এর জন্য তাদের কিন্তু আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং আর কেউ জড়িত আছে কিনা। এর আগেও তাদের বিরুদ্ধে চুরি সহ অন্যান্য মামলার তথ্য আছে পুলিশের কাছে। আমরাও বিষয়টা কিন্তু অচে রাখছিলাম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেশে 6,500-এর বেশি অনলাইন জুয়ার টিম সক্রিয় বলে ধারণা সিআইডির। অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার রুখতে দ্রুত আইন করার পাশাপাশি মোবাইল অপারেটর ও বিকাশ নগদের মতো আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনার তাগিদ সিআইডি প্রধানের।
দুপুরে সংস্থাটির কার্যালয়ে এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সিআইডি প্রধান বলেন, অনলাইন অপরাধ নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তথ্য প্রযুক্তির সহজলভ্যতা মানুষকে বহুবিধ সুবিধা দিলেও উদ্বেগ বাড়াচ্ছে অনলাইন জুয়া সহ নানা ধরনের অপরাধ প্রবণতা। বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার ফাঁদে সর্বশান্ত হচ্ছেন অনেকে, অর্থ পাচার হচ্ছে দেশের বাইরে। রোববার অনলাইন জুয়া ও মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ বিষয়ক এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রতিষ্ঠানটি জানায়, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তথ্যের ঘাটতি, গবেষণার অভাব আর সুনির্দিষ্ট আইন না থাকা। স্পষ্ট কোনো তথ্য না থাকলেও সিআইডির ধারণা, দেশে 6,500-এর বেশি অনলাইন জুয়ার টিম রয়েছে। অনুষ্ঠানে অনলাইন জুয়া ও অর্থ পাচার নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে আইন প্রণয়ন, মোবাইল অপারেটর ও মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনার তাগিদ দেন সিআইডি প্রধান। এগুলি বেশ কষ্টকর যে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে আছে তাদের অর্জিত ডলার বা রিঙ্গিত বা রিয়েল এগুলি বাংলাদেশে ইন হয় না, এগুলি দুবাই থেকে যায় বা আদার্স কান্ট্রিতে থেকে যায়, আর ওইখান থেকে ইনস্ট্রাকশন মোতাবেক ইমানি করে এগুলো ডিস্ট্রিবিউশন করে। একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে অনলাইন জুয়ার ভয়াবহতা ঠেকানো কঠিন বলেও মন্তব্য করেন সিআইডি প্রধান। এই অপরাধগুলি দমনের জন্য সম্মিলিত প্রচেষ্টা লাগবে। ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের সাইডে একটি সেন্ট্রাল ডাটাবেস খুবই জরুরি, যেখানে সিআইডির অ্যাক্সেস থাকা খুবই জরুরি। তবে ক্রিকেটার সাকিব আল হাসানের অনলাইন জুয়ার বিজ্ঞাপনের বিষয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান সিআইডি প্রধান। আমরা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির দিকে না যাই, আমরা আইনের মধ্যে সীমাবদ্ধ থাকি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, মাসের পর মাস অপেক্ষায়ও মেলে না ভিসা। দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করছে ভারত। কম খরচে সেবা নিশ্চিতের তাগিদ। টানা 3 দিনের অভিযানে দখলমুক্ত হলো রামচন্দ্রপুর খালের মোহাম্মদপুর অংশের 20 বিঘা জমি। তবে সাদিক এগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করলেও খালের উপর গড়ে ওঠা একটি সঙ্গীত একাডেমির স্থাপনা উচ্ছেদ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এদিকে খালের উপর যে কোনো স্থাপনায় ভেঙে ফেলা হবে বলে জানায় নগর কর্তৃপক্ষ। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা আলোচিত সাদিক এগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদের পর সেখানে চলছে মালামাল অপসারণের কাজ। 3 দিনের উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হয় খালের প্রায় 20 বিঘা জমি। উচ্ছেদ শেষে সেখানে চলছে খাল খনন কার্যক্রম। তবে এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করলেও ভাঙা হয়নি খালের জমিতে গড়ে তোলা একটি সঙ্গীত একাডেমির স্থাপনা। এটি প্রভাবশালীর প্রতিষ্ঠান হওয়ায় তা উচ্ছেদ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। অবৈধ যা আছে সবকিছু ভাঙাই উচিত। কাল যদি মনে করো বাস্তবায়ন করতে চায় তাহলে পুরাটাই ভাঙতে হবে। সুদের দ্বারা না কি একটা নাম দিয়া জায়গা দখল করে বইয়া দিচ্ছে, মেন আমগো পানি যাওয়ার জন্য, মানুষের জন্য যেটা সার্থক এটা বন্ধ করে বইয়া দিচ্ছে, এরা ক্ষমতা দিয়ে বইয়া দিচ্ছে। সুরের ধারা একাডেমি ভাঙলে হয়তো পাশে আবার জায়গা থাকবে, ওখানে করে নেবে, কিন্তু মানুষের প্রয়োজনে এই জিনিসটা করার দরকার। এ বিষয়ে খাল খননের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে প্রশ্ন করলে মেলেনি সদুত্তর। তবে মুঠোফোনে যোগাযোগ করলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ কোনো স্থাপনায় রাখা হবে না খালের জমিতে। এইটা আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা স্যাররা আছে ওদের সাথে আলাপ করে এই ব্যাপারে ওরা জানে। টানা 3 দিনের উচ্ছেদ অভিযান শেষে বিভিন্ন স্থাপনার টিন, অ্যাঙ্গেল সহ বিভিন্ন উপকরণ নিলামে বিক্রি করে সিটি কর্পোরেশন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাংকের ঋণের 7,600 কোটি টাকার উপর ভর করে গড়ে উঠতে যাচ্ছে আগামী দিনে দেশের অর্থনীতির গেম চেঞ্জার বে টার্মিনাল। বন্দরের 137 বছরের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে ঋণ সহায়তা পেল চট্টগ্রাম বন্দর। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে প্রস্তাবিত বে টার্মিনালের ডিজাইন চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন অনেক আগেই। 1.5 থেকে 2,000 মিটার দীর্ঘ হবে এখানকার প্রতিটি জেটি।
নতুন এই বন্দর নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়েছে অন্তত 800 একর নতুন ভূমি, কিন্তু সাগরের ঢেউ থেকে বন্দরকে রক্ষার পাশাপাশি নতুন চ্যানেল খননের বিপুল অর্থের যোগান নিয়ে সৃষ্টি হয়েছিল জটিলতা। কিন্তু বিশ্বব্যাংকের সবশেষ বোর্ড সভায় বে টার্মিনালের জন্য 65 কোটি মার্কিন ডলার অনুমোদন দেওয়ার পর সে জটিলতা কেটে গেছে। 800 থেকে 1000 মানে দ্যাট মিন 0.8 থেকে $1 বিলিয়ন পর্যন্ত তারা এখানে অর্থায়ন করবে। তো সুতরাং এটা কেবল শুরু বিশ্বব্যাংকের অর্থায়ন এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। অনুমোদনের পরপরই শুরু হয়ে গেছে বন্দরের নানামুখী তৎপরতা। 2026 সালে অপারেশনে যাওয়ার পরিকল্পনা নিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে অবকাঠামোগত উন্নয়ন কাজ। এখানকার 3টি টার্মিনালে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় রয়েছে সিঙ্গাপুর এবং দুবাই পোর্ট অথরিটি। অবশ্য ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি বন্দর। 6 কিলোমিটার ব্রেকওয়াটার এবং 8 থেকে 9 কিলোমিটার অ্যাক্সেস চ্যানেল এই বিশ্বব্যাংকের অর্থায়নে হবে। চট্টগ্রাম বন্দর বর্তমানে বছরে 30 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করলেও বে টার্মিনালের সক্ষমতা হবে 50 লাখ কন্টেনার, আর অনায়াসে ভিড়তে পারবে বড় বড় সব জাহাজ। চট্টগ্রাম বন্দরের 137 বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশি দাতা সংস্থা ঋণ সহায়তা দিতে এগিয়ে আসলো, তাও আবার বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের 7,600 কোটি টাকা ঋণ নিয়ে পথ চলা শুরু হচ্ছে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার এই বে টার্মিনালের। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে অনিয়মের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আদেশ দেন। এর আগে মালয়েশিয়ায় সরকারের বেঁধে দেওয়া সময়ে টিকিট না পাওয়ায় দেশটিতে 16,970 কর্মী যেতে পারেননি। কর্মীদের না যাওয়ার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে বিদেশি পর্যটকের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশিরা, যার মধ্যে প্রায় 80% যান চিকিৎসার জন্য। তবে ভারতের চিকিৎসা ভিসা পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দুর্ভোগ লাঘবে চালু হচ্ছে মেডিকেল ভিসা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতে চিকিৎসা করাতে আসা বেশিরভাগ বাংলাদেশি পর্যটকের ঠিকানা কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের হাসপাতাল পল্লী। এখানে ছোট বড় 10 থেকে 12টি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে। তবে পর্যটকদের অভিযোগ, যে সংখ্যক রোগী ভিসার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনে আবেদন করেন তার অর্ধেকেরও কম পর্যটককে দেয়া হচ্ছে ভিসা। ফলে অনেকেই সঠিক সময়ে আসতে না পেরে চরম বিড়ম্বনার শিকার হন। যদিও সদ্য অনুষ্ঠিত 2 দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে যে সমঝোতা সই হয়েছে সেখানে বড় জায়গা পেয়েছে 2 দেশের চিকিৎসা ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা। ভিসার জন্য যে ভোগান্তিটা হতো সেই মেডিকেলের জন্য খুব একটা সুখবর এবং এটাতে সবাই উপকৃত হবে। তবে শুধু ভিসা ব্যবস্থাপনাতেই থেমে থাকলে চলবে না। ভারতের চিকিৎসকরা মনে করছেন বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা খরচ কমানো সহ তাদের সব ধরনের সুবিধাও নিশ্চিত করতে হবে। কম খরচে কোন জায়গায় কিভাবে ঠিক চিকিৎসা তারা পাবেন সেই রকম ব্যবস্থাও যেন একটা হেল্প ডেস্ক ভারত সরকারের দ্বারা তৈরি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন কলকাতার অর্থনীতির বড় একটা অংশ এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই মেডিকেল ভিসার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। মেডিকেল ভিসা চালু হলে যেমন ভারতের রাজস্ব আয় বাড়বে, ঠিক একই সঙ্গে ভ্রমণ কর বাবদ বাংলাদেশের কোষাগারেও বাড়বে রাজস্বের পরিমাণ। কলকাতার হাসপাতাল পল্লী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। খেলার খবর। 17 বছর পর আবারও টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তোলায় বাঁধ ভাঙা উল্লাস ভারত জুড়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলোয়াড়দের একাগ্রতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারত দল। নিজ দলের ক্রিকেটারদের শুভকামনা জানিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।
17 বছরের অপেক্ষার অবসান, দীর্ঘ প্রতীক্ষা, অনেক প্রত্যাশার প্রাপ্তির মিলে এমন আনন্দ। ভারত যেন এখন উৎসবের নগরী। কেউ প্রিয় দলের জার্সি গায়ে, কেউ আবার আতশবাজি ফুটিয়ে প্রকাশ করছেন আনন্দের। ভারতের পথে পথে নেমে এসেছেন নানা বয়সী মানুষজন। ঢাক ঢোল পিটিয়ে নেচে গেয়ে শিরোপা উদযাপনে মাতোয়ারা ভারতীয় সমর্থকরা। গেল বছর ঘরের মাটিতে বিশ্বকাপ আয়োজন করলেও শিরোপাটা ধরে রাখতে পারেনি টিম ইন্ডিয়া। সেই ক্ষত পুড়িয়েছে ভারতীয় সমর্থকদের। তবে এবার আর হারের ক্ষত না, সমর্থকদের প্রত্যাশা পূরণে শতভাগ সফল কোহলি রোহিতরা। শিরোপা জয়ের আনন্দ যেমন ছুঁয়ে গেছে দেশটির সর্বস্তরের মানুষকে, তেমনি সে আনন্দে গা ভাসিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অর্জনে দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। इस भव्य विजय के लिए सभी देशवासियों की तरफ से बहुत बहुत बधाई। 140 करोड़ देशवासी आपके इस शानदार प्रदर्शन के लिए गर्व अनुभव कर रहे हैं। এদিকে ভারতের এমন জয়ের পেছনের কারিগর হিসেবে দায়িত্ব পালন করেছেন কোচ রাহুল দ্রাবিড়। 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ছিনিয়ে আনা এই জয়ে দলের একাগ্রতাই ছিল বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন দ্রাবিড়। Could not be more prouder for this team. The way we've had to fight in difficult situations. Even today, I think it was a great testament to the fight in the team to lose. You know, the boys just kept fighting, they kept believing. প্রিয় দলের শিরোপা জয়ের উল্লাসে পথে পথে এখন সমর্থকদের ঢল। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মৌসুমী বায়ুর প্রভাবে 3 দিন সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। সিলেট, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা। বন্দরনগরী সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি। আসরের বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। হলে পৌঁছাতে দেরি হওয়ায় সময় শিথিল। আটকে পড়াদের পৌঁছে দেয় কুইক রেসপন্স টিম। এবং ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে চুক্তিতে হুমকির মুখে জাতীয় নিরাপত্তা, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থেই নিতে হয় বিদেশি ঋণ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।